বিয়ের মাত্র কয়েকদিন আগেই প্রিয়া নামে একটি মেয়ে জানতে পারে সে প্রেগনেন্ট। এজন্য প্রিয়া আত্মহরণ করার চেষ্টা করে, কারণ প্রিয়া কখন কিভাবে আর কার দ্বারা প্রেগনেন্ট হলো সে কিছুই জানে না। এজন্য প্রিয়ার ইউএস ফেরত ভাই এই রহস্যের খোঁজ শুরু করে। ধীরে ধীরে সে আবিষ্কার করে শুধু প্রিয়াই নয়, শহরে আরো অনেক মেয়ের সাথেই এমন ঘটনা ঘটেছে। তাদের কেউ বেঁচে আছে, কেউ মারা গেছে, আবার অনেকে জানেই না তার সাথে কিছু হয়েছে। কিন্তু ওই মেয়েদের সাথে এক্স্যাক্টলি কি হয়েছিল, কে বা কারা আর কিভাবে এটা করছে, জানতে ভিডিওর শেষ পর্যন্ত দেখতে থাকুন। বলছি তেলুগু ভাষায় মুক্তি পাওয়া ক্রাইম মিস্ট্রি থ্রিলার মুভি আশ্বত্থমার কথা। মুভির শুরুতেই আমাদের হসপিটালের একটি দৃশ্য দেখানো হয়। প্রসব বেদনায় কাতরানো এক নারীকে অপারেশন থিয়েটারে নেওয়া হচ্ছে। বাইরে অন্যদের সাথে ওই নারীর একমাত্র ছেলেটি তখন ওটির সামনে অধীর আগ্রহে অপেক্ষা করছিল। কিছুক্ষণ পর ভিতর থেকে জানায় মেয়ে সন্তানের জন্ম হয়েছে। এরপর ছেলেটি ভিতরে গিয়ে তার সদ্য ভূমিষ্ঠ হওয়া বোনটাকে দেখে। বাচ্চাটা তখনও কাঁদছিল, তবে ভাইকে দেখা মাত্রই তার কান্না থেমে যায়। এজন্য মা বলছিল, দেখেছিস, তোকে দেখে কান্না বন্ধ করে দিয়েছে। ঠিক এভাবেই সারা জীবন তোর বোনের খেয়াল রাখিস। এখান থেকে সিন চলে যায় কয়েক বছর পর। আমাদের সাগর পাড়ে 4 জন জেলেকে দেখানো হয়। মাছ ধরে ঘাটে ফেরা মাত্রই সানমুকার নামে এক বৃদ্ধ ব্যক্তি এসে তাদেরকে বেশ কিছু টাকা আর একটি মেয়ের ফটো দিয়ে আজই ওই মেয়েটিকে কিডন্যাপ করার কন্ট্রাক্ট দেয়। এরপরই ওই 4 জন মেয়েটিকে ফলো করতে শুরু করে। মেয়েটি যখন টিউশন শেষ করে বাড়ি ফিরছিল, ঠিক তখনই ওই 4 জনের 2 জন রাস্তার মধ্যে ব্যাডমিন্টন খেলছিল। মেয়েটি আসা মাত্রই তাদের একজন মেয়েটিকে ককটি দিতে বললে মেয়েটি যখনই স্পর্শ করে মেয়েটির আঙ্গুলের মাথায় কেটে যায়। এরপর মেয়েটি যখন চলে যাচ্ছিল, হঠাৎ করে মাথা ঘুরিয়ে পড়ে যেতেই ওই 4 জন একটি অ্যাম্বুলেন্সে করে মেয়েটিকে তুলে নিয়ে যায়। তার মানে ওই ককের সাথে এমন কোনো মেডিসিন ছিল যার জন্য মেয়েটি সেন্সলেস হয়ে পড়েছে। অন্য দৃশ্যে আমাদের মুভির মূল ক্যারেক্টার গনাকে দেখানো হয়। গনা তার ছোট বোনের এঙ্গেজমেন্ট উপলক্ষে ইউএস থেকে আজই ফিরছে। তাই ল্যান্ড করা মাত্রই গনা সোজা বাড়িতে চলে যায়, কারণ এঙ্গেজমেন্টের মাত্র 10 মিনিট বাকি আছে। আর এখানে আমরা গনার ছোট বোন প্রিয়াকে দেখতে পাই। এমনকি এই সেই ভাই বোন যাদের আমরা মুভির প্রথমে দেখেছিলাম। গনা ফিরে আসার পর সবাই খুশি। এরপর প্রিয়ার রবি নামে একটি ছেলের সাথে এঙ্গেজমেন্ট হয়। এমনকি আজ থেকে 3 মাস পর বিয়ের ডেটটা ফিক্সড করা হয়। তবে প্রিয়া তার ভাইকে এঙ্গেজমেন্টের ঠিক 10 দিন আগে আসতে বলেছিল, আর গনা এসেছে মাত্র 10 মিনিট আগে। এজন্য প্রিয়া অভিমান করেছে। অবশ্য প্রিয়ার রাগ থামাতে গনা প্রিয়াকে একটি ঘড়ি গিফট করে এবং কথা দেয় বিয়ে না হওয়া পর্যন্ত সে এখানেই থাকবে। তাই প্রিয়াও এখন খুশি। এই হচ্ছে গনার গার্লফ্রেন্ড নেহা। ছোট থেকে একসাথে পড়াশোনা করেছে, তবে গনা উচ্চশিক্ষার জন্য ইউএসএ চলে গিয়েছিল। তারপরও তাদের এই লং ডিস্টেন্স রিলেশনশিপ এখনো স্ট্রং। সিন চলে যায় রাতে। সবাই ঘুমিয়ে পড়েছে। গনাও তার রুমে ঘুমাচ্ছিল। তবে প্রিয়ার কুকুরটি গনার রুমে এসে শব্দ করছিল, তাই গনার ঘুম ভেঙে যায়। আর কুকুরটি গনাকে প্রিয়ার রুমের সামনে নিয়ে যায়। গনাও জানালা দিয়ে প্রিয়ার রুমে উকি দিয়ে দেখে প্রিয়া ফ্যানের সাথে ফাঁস নেওয়ার চেষ্টা করছে। এটা দেখার পর গনার মাথার উপর আকাশটা ভেঙে পড়ে। গনা সাথে সাথে প্রিয়ার রুমে চলে যায়। গনাকে দেখা মাত্রই প্রিয়া গনাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। গনা প্রিয়াকে বসিয়ে প্রিয়ার কাছ থেকে জানতে চায় এমন কি হয়েছে, কি সমস্যার জন্য তুই এটা করতে চাচ্ছিলি, আমাকে খুলে বল। প্রিয়া বলে, আমি প্রেগনেন্ট ভাইয়া। শোনার পর গনা আশ্চর্যই হয়। তারপর প্রিয়াকে বলে, এই জন্য তুই এই সিদ্ধান্ত নিতে যাবি? তুই আমাকে বলতে পারতি। রবির বাবা মাকে, রবিকে আমি সবার হাতে পায়ে ধরে তাদেরকে ম্যানেজ করে নিব। আমি এখনই রবির সাথে কথা বলছি। কিন্তু প্রিয়া এরপর যেটা বলে গনা মোটেও প্রস্তুত ছিল না। প্রিয়া বলে, ভাইয়া এটা রবি নয়। কিন্তু গনার কথা রবি নয় তাহলে কে? আমাকে সত্যিটা বলো, কি হয়েছে? প্রিয়া বারবারই বলছে, ভাইয়া আমি জানি না, কিন্তু এটা কিভাবে সম্ভব? প্রিয়া প্রেগনেন্ট, অথবা প্রিয়া জানে না প্রিয়া কার দ্বারা প্রেগনেন্ট হয়েছে। গনা এক সময় উত্তেজিত হয়ে ওঠে। প্রিয়া তখন গনাকে প্রমিস করে যে ভাইয়া আমি সত্যি বলছি, আমি জানি না আমার সাথে কি হয়েছে। গনা প্রিয়ার সাথে আর কোনো কথা না বলে রবিকে ডেকে রবিকে এই বিষয়টি জানায়। তবে রবি কোনো কথার জবাব না দিয়েই বাড়িতে চলে যায়। আর পরবর্তী দিন সকাল হতেই গনা প্রিয়াকে অ্যাবর্শন করাতে হসপিটালে নিয়ে যায়। আর সেখানে রবি এসে পড়ে। রবি নিজেকে প্রিয়ার হাজবেন্ড পরিচয় দিয়ে প্রিয়ার অ্যাবর্শন করার অনুমতিপত্রে সিগনেচারও করে দেয়। এরপর প্রিয়ার অ্যাবর্শন করানো হয়। আর অন্যদিকে রবি গনাকে বলে, দেখুন ভাইয়া, যেটা হবার হয়ে গেছে, তবে আমি চাই না এই বিষয়টা অন্য কেউ জানুক, কারো কাছে কিছু শেয়ার করতে হবে না। এই বলে রবি চলে যায়। গনা বিষয়টা বুঝতে পারছে, সাথে সে এটাও বুঝতে পারছে প্রিয়া অনেক ভাগ্য করে রবির মতন একজন হাজবেন্ড পেয়েছে,
না হলে কোন ছেলেটা মেনে নিতে পারবে। অ্যাবর্শন হয়ে গেলে গনা প্রিয়াকে বাড়িতে নিয়ে যায়। তবে গনার মাথা থেকে এখনো গতরাতের ঘটনাটি বের হচ্ছে না। প্রিয়া যখনই গনার চোখে আড়াল হচ্ছে, গনার মনে করছে প্রিয়া হয়তোবা এটা করতে পারে, তাই বারবার প্রিয়ার কাছে ছুটে যাচ্ছে। গনা এসে দেখে প্রিয়া কাঁদছে। পরিবারের সদস্যরা ভাবছিল কয়েকদিন পর বাড়ি ছেড়ে চলে যাবে, এজন্য হয়তোবা কান্না করছে। কিন্তু গনা তো জানে প্রিয়া কি জন্য কাঁদছে। এজন্য গনা সবাইকে ঘর থেকে বের করে দিয়ে প্রিয়াকে বোঝায়, আমি জানি তুমি ওই বিষয় নিয়ে হয়তোবা চিন্তা করছো, ওই বিষয়টি মাথা থেকে বের করে ফেলো। যেটা হবার হয়ে গেছে, সামনে তোমার বিয়ে, তুমি ভবিষ্যতের দিকে ফোকাস করো। যার সাথে তুমি সারা জীবন কাটাবে সেই তো তোমাকে সঙ্গ দিচ্ছে। তুমি তো একটা ভাগ্যবতী মেয়ে। এভাবে দেখতে দেখতে 3 মাস কেটে যায়। অবশেষে ধুমধামের সাথে প্রিয়া আর রবির বিয়ে হয়। তবে বিদায়ের সময় প্রিয়া গনার সাথে দেখা করে। গনাকে শুধু বলে যায় যে বিয়েটা ভেঙে যাওয়ার কথা ছিল, সেই বিয়েটা তোমার দ্বারা সম্ভব হয়েছে। তুমি যেটা আমাকে বলেছো আমি সেটা মানার চেষ্টা করব, কিন্তু জানি না ওই বিষয়টি ভুলে থাকতে পারবো কিনা। কারণ প্রিয়ার সাথে যে ঘটনা ঘটেছে, প্রিয়া কিভাবে এটা ভুলে থাকবে। আর প্রিয়া তো আদৌ জানে না কিভাবে তার সাথে এটা ঘটলো। গনা প্রিয়াকে হাসি মুখে বিদায় করে দেয়, কিন্তু গনার মনের মধ্যে একটি প্রশ্নই কাজ করছে, প্রিয়ার সাথে কে এই কাজটি করলো। যে কোনো মূল্যে গনাকে এখন ওই ব্যক্তিকে খুঁজে বের করতে হবে। প্রিয়ার সাথে কি হয়েছে সেই ঘটনা উদ্ঘাটন করতে হবে। তাই গনা একাই তার মিশনে নামে। গনা প্রথমে প্রিয়ার বান্ধবীর সাথে যোগাযোগ করে এবং তাদের থেকে তথ্য নিয়ে জানতে পারে প্রিয়াকে একটি ছেলে পছন্দ করে, কয়েকদিন তার পিছু করেছিল। গনা ওই ছেলেকে খুঁজে বের করে প্রথমে ইচ্ছামতো মারধর করে। এরপর প্রিয়ার ফটো দেখালে ছেলেটি বলে সে একসময় প্রিয়াকে পছন্দ করে প্রিয়ার পিছু করেছিল, কিন্তু প্রিয়া পাত্তা না দেয়ায় পিছু করা বন্ধ করে দিয়েছিল। আবার কলেজের এক সিনিয়র ছেলেও প্রিয়াকে পছন্দ করত। ওই ছেলের কাছে গেলেও সেও জানায় সেটা কলেজে থাকাকালীন কথা। এরপর তার সাথে প্রিয়ার কখনো দেখাই হয়নি। এক ছেলে ফেসবুকে প্রিয়াকে খুবই ডিস্টার্ব করত। সেই ছেলেকে মারধর করে জানতে চাইলেও সেই ছেলেটিও জানায় প্রিয়া তো তখনই তাকে ব্লক করে দিয়েছিল। প্রিয়া সম্পর্কে সে কিছুই জানে না। তবে গনা যার কাছে যাচ্ছে কোনো ক্লুই পাচ্ছে না। এজন্য গনা একসময় রাগ থামাতে না পেরে ওয়াশরুমের গ্লাসে ঘুষি দিয়ে গ্লাস ভেঙে ফেলে। সাথে সাথে গনার মা গনাকে হসপিটালে নিয়ে যায়। আর এরপরই নেহা কল করলে নেহার সাথে কথা বলতে বলতে হসপিটালের বাইরে আসা মাত্রই গনার কারের উপর একটি মেয়ে এসে পড়ে। গনা লক্ষ্য করে মেয়েটির হাতে একটি চিরকুট, যাতে লেখা রয়েছে, আমার নাম কীর্তি, বাবা মা আমাকে ক্ষমা করে দিও। আমার কোনো বয়ফ্রেন্ড নেই, কারো সাথে কোনো অবৈধ সম্পর্ক নেই। ডক্টর বলছে আমি প্রেগনেন্ট, কিন্তু কিভাবে কি হয়েছে আমি কিছুই জানি না। তাই এটা ছাড়া আমার আর কোনো পথ ছিল না। এর মধ্যেই গনার মা এসে পড়লে গনা একটি ট্যাক্সি নেয়। গনার মা তখনও গনাকে বলছিল, ওই মেয়েটিকে আমি ভিতরে দেখেছিলাম। মেয়েটি অ্যাবর্শনের জন্য ডক্টরকে অনুরোধ করছিল, কিন্তু ডক্টর বলছিল অভিভাবক ছাড়া তারা এটা করতে পারবে না। মেয়েটির এমন অবস্থা দেখে গনার মায়ের বারবার প্রিয়ার কথা মনে পড়ছে, কিন্তু গনা তার মাকে শান্ত করে বাড়িতে নিয়ে যায়। আবার ওই মেয়েটি গনার গাড়ির উপর পড়েছিল, তাই ফর্মালিটির জন্য গনাকে থানায় ডাকা হয়। তখনই এক দম্পতি তাদের মেয়ের মিসিং কমপ্লেন নিয়ে আসে। গনাও লক্ষ্য করে পুলিশ তাদের থেকে তথ্য নিয়ে টাকার বিনিময়ে কমপ্লেন রেজিস্টার করে তেমন কোনো গুরুত্বই দিচ্ছে না। তারা এমন একটা ভাব করছে যেন কিছুই হয়নি। তখন রাইটার গনাকে মিসিং কমপ্লেনের রেজিস্টারটি দেখিয়ে বলে, রোজই এমন কোনো না কোনো মেয়ের মিসিং কমপ্লেন আসে। আর পুলিশ যখন তদন্ত করতে যায়, মেয়েগুলোর পরিবার জানায় তাদের মেয়ে তো ফিরে এসেছে। তারা কমপ্লেন করে হাওয়া হয়ে যায়, কিন্তু মেয়ে ফিরে আসার পর তারা পুলিশকে জানায়ও না। এজন্যই পুলিশ কমপ্লেনটি পাওয়ার পর তেমন গুরুত্ব না দিয়ে আগে অপেক্ষা করে। এই সব কিছু শোনার পর আর রেজিস্টারের মধ্যে ওই মেয়েদের মিসিং কমপ্লেন দেখে গনা সেই কমপ্লেনগুলো থেকে কয়েকটি মেয়ের তথ্যের ফটো তুলে নেয়। গনা বাইরে এসে তার ভেতর থেকে একজনকে কলও করে এবং তার মেয়ের বিষয়ে জানতে চায়। এরপর গনা যখন বাড়ি ফিরছিল, ওই দম্পতি গনার কাছে লিফট চায়। মূলত তারা খবর পেয়েছে তাদের মেয়ে অমনি হসপিটালে আছে, তাই গনা তাদের ওই হসপিটালে নিয়ে যায়। ডক্টর জানায় বডিতে সুগার লেভেল কম থাকায় মাথা ঘুরিয়ে পড়ে গিয়েছিল। এটাকে হাইপোগ্লাসেমিয়া বলে। ঠিকমতো খাওয়া দাওয়া করলে, ঘুমালে সব ঠিক হয়ে যাবে। গনাও পাশে দাঁড়িয়ে সবই শুনছে। এর মধ্যে গনা যাকে কল করেছিল ওই ব্যক্তি কল করলে গনা তার মেয়ের সাথে কথা বলে। মেয়েটি জানায়, সেদিন আমি আনন্দনগর বাস স্টপে দাঁড়িয়েছিলাম, হঠাৎ ক্লান্ত মনে হচ্ছিল। এরপর কি হয়েছে জানি না, জ্ঞান ফিরতেই দেখি আমি প্রেরণা হসপিটালে। এরপর গনা কীর্তি নামে সেই মেয়েটার বাবা মায়ের সাথে দেখা করতে যায়, যে মেয়েটা তার গাড়ির উপরে পড়ে মারা গিয়েছিল। গনা তাদের সাথে কথা বলে বুঝতে পারে কীর্তি যে প্রেগনেন্ট ছিল আর এ কারণে আত্মহরণ করেছে, তারাও সেটা জানে, কিন্তু সমাজের সম্মান হারানোর ভয়ে তারা মুখ খুলতে চাইছে না।
তবে গনা সেখানে কীর্তির একটি মেডিকেল রিপোর্ট পায়। কীর্তির বাবা জানায় 3 মাস আগে কীর্তি একদিন মাথা ঘুরিয়ে পড়ে গিয়েছিল। তখন পথচারীরা ওকে হসপিটালে নিয়ে অ্যাডমিট করে। আর এটা শোনার পর গনার মনে একটি সন্দেহ জাগে, কারণ সবার সেম স্টোরি, শরীরের দুর্বলতা থেকেই মাথা ঘুরে পড়ে যাওয়া, এরপর হসপিটালে অ্যাডমিট হওয়া। আবার কয়েক মাস আগে গনা যখন ইউএসএ ছিল, প্রিয়াকেও একবার হসপিটালে নিতে হয়েছিল। তাই গনা তার মায়ের কাছেও জানতে চায় ওই সময় প্রিয়াকে কি কারণে হসপিটালে ভর্তি করা হয়েছিল। গনার মা একই কথা বলে যে দুর্বলতা থেকে মাথা ঘুরিয়ে পড়ে গিয়েছিল। কিন্তু গনা তো ভালো করেই বুঝতে পারছে এগুলো কোনো কোইন্সিডেন্স নয়, কারণ এতগুলো মেয়ের সাথে একই ঘটনা ঘটেছে। মাথা ঘুরিয়ে পড়ে যাওয়ার পর ওই মেয়েগুলো আবার প্রেগনেন্ট হয়েছিল। এজন্য গনা ওই সকল মেয়েদের সাথে কথা বলে তাদের যে সকল হসপিটালে ভর্তি করা হয়েছিল প্রত্যেকটি হসপিটালে ঘুরে ঘুরে তথ্য নিয়ে জানতে পারে এই মেয়েদেরকে ইমার্জেন্সিতে নিয়ে আসা হয়েছিল। আর ইমার্জেন্সিতে অ্যাম্বুলেন্স নিয়ে আসে। গনা হসপিটালে ওই অ্যাম্বুলেন্সের তথ্য জানার চেষ্টা করে, কিন্তু গনা যেহেতু পুলিশের লোক না, তাই গনাকে হসপিটাল কর্তৃপক্ষ ওই সকল অ্যাম্বুলেন্সের তথ্য দিচ্ছে না। এর মধ্যে ওই 4 জন জেলেকে দেখা যায় তারা আগামীকাল কোনো একটি মেয়েকে তুলে নেওয়ার প্ল্যান করছে। গনাও শহরের বিভিন্ন হসপিটালে ঘুরে ঘুরে ওই সকল অ্যাম্বুলেন্সের তথ্য নেওয়ার চেষ্টা করছে, যে অ্যাম্বুলেন্সগুলোতে করে ওই মেয়েদেরকে হসপিটালে ভর্তি করা হয়েছিল। সিন চলে যায় পরবর্তী দিন। নেহা আর তার বান্ধবী একটি শপিং মল থেকে বের হচ্ছিল। ঠিক তখনই ওই শপিং মলের মিকি মাউস সেজে থাকা 2 জন ব্যক্তি নেহার বান্ধবীকে গোলাপ ফুল গিফট করতে গেলে নেহার বান্ধবীর হাতে গোলাপ ফুলের কাঁটা ফুরে যায়। আর এরপরই ওই 4 জেলের মধ্যে 2 জনকে অ্যাম্বুলেন্স ড্রাইভারের পোশাকে দেখা যায়। এর ঠিক কিছু সময় পর নেহা গনাকে কল করে একটি হসপিটালে ডাকে। গনা এলে নেহা জানায় নেহা তার বান্ধবীকে নিয়ে শপিং মল থেকে বের হচ্ছিল। তবে নিচে যেতে নেহা দেখে তার বান্ধবী নেই। মলের সিকিউরিটি ইনচার্জ নেহাকে তখন জানায় তার বান্ধবী মাথা ঘুরিয়ে পড়ে যাওয়ায় তাকে অ্যাম্বুলেন্সে করে হসপিটাল নেওয়া হচ্ছে। শোনা মাত্রই নেহা যখন বের হচ্ছিল ততক্ষণে ওই অ্যাম্বুলেন্স চলে এসেছে। তবে নেহা অ্যাম্বুলেন্সে ওই হসপিটালের নাম দেখেই ওই হসপিটালেই এসেছে। কিন্তু নেহা বলে যে আমি তো অমনি হসপিটালের নাম দেখেই এসেছি, কিন্তু এখানে বলছে আমার বান্ধবীকে এখানে আনা হয়নি। হসপিটালের অ্যাম্বুলেন্স কিন্তু হসপিটালে পৌঁছায়নি। এটা তো বেশ সন্দেহজনক। তার মানে ওই মেয়েটিকে হয়তোবা অন্য কোথাও নেওয়া হচ্ছে। গনা তখন এখানে টেকনিক্যাল ডিপার্টমেন্টের সাথে কথা বলে জানতে পারে তাদের হসপিটালে মোট 13টি অ্যাম্বুলেন্স আছে, সবগুলো এখন অ্যাক্টিভ। গনা ধারণা করে যে এত কম সময়ের মধ্যে এই এরিয়ার 5 কিলোমিটার রেডিয়াসের বাইরে হয়তোবা অ্যাম্বুলেন্সটি যেতে পারেনি। তাই 5 কিলোমিটারের মধ্যে একটি সার্কেল তৈরি করে এরপর দেখা যায় ওই 5 কিলোমিটার রেডিয়াসের মধ্যে 5টি অ্যাম্বুলেন্স রানিং অবস্থায় আছে। তার মানে নেহার বান্ধবীও ওই 5 অ্যাম্বুলেন্সের কোনো একটির মধ্যে আছে। গনা নেহাকে এই কন্ট্রোল রুমে রেখে তার বাইক নিয়ে বের হয়ে পড়ে। নেহা ও গনাকে লোকেশন দেখে দেখে রিয়েল টাইম আপডেট দিয়ে যাচ্ছিল। আর এভাবে গনা একে একে অ্যাম্বুলেন্সগুলোকে ফলো করে অ্যাম্বুলেন্সগুলো চেক করতে থাকে। এভাবে একসময় 4টি অ্যাম্বুলেন্স চেক করা হয়ে যায়। কোনো অ্যাম্বুলেন্সের মধ্যে নেহার বান্ধবী নেই। তবে 5ম অ্যাম্বুলেন্সটি চেক করতে গিয়ে দেখে নেহার বান্ধবী এই অ্যাম্বুলেন্সে আছে। আর এই অ্যাম্বুলেন্সের লোকজন গনাকে দেখে গনার উপর আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু গনার সাথে ফাইট শুরু হলে তারা একসময় অ্যাম্বুলেন্স ফেলে পাশের জেলেপল্লীর মধ্যে ঢুকে পড়ে। গনাও তাদেরকে ফলো করছিল। আর এভাবে একসময় তারা সাগরের তীরে চলে যায়। এদিকে পুজোর রথযাত্রাও আসছিল, তাই রথযাত্রার এত মানুষের মধ্যে গনা আর তাদেরকে খুঁজে পাচ্ছে না। তবে গনা একসময় একজনকে ধরেও ফেলে আর তাকে মারধর করে প্রিয়ার ফটো দেখানো মাত্রই ওই লোকটা বলে এই মেয়েটিকে আমরা তুলে নিয়েছিলাম, কিন্তু ছেড়ে দিতে বলায় আমরা ছেড়েও দিয়েছি, এরপর আমরা কিছুই জানি না। এই বলেই লোকটি সেখান থেকে পালিয়ে যায়। নেহার বান্ধবীকে হসপিটালে নেওয়া হয়। গনাও ফিরে এসে জানতে পারে নেহার বান্ধবীর সাথে একই ঘটনা ঘটেছে। গনাও তখন ওই 4 জেলের কথা ভাবছিল। যদিও তারা হসপিটালে ইউনিফর্ম পরা ছিল, তারপরও তাদের কথায় গনা স্পষ্টই বুঝতে পারে এরা পেশায় জেলে, কন্টাকে কিডন্যাপ করার কাজ করে। কিন্তু তারা বলেছিল কারো কথা মতো তারা ওই মেয়েদেরকে তুলে নেয়। গনাকে এখন সেই ব্যক্তিকে খুঁজে বের করতে হবে। সিন চলে যায় গভর্নমেন্ট হসপিটালে। আমাদের ডক্টর মনোজ কুমার নামে একজন সার্জনকে দেখানো হয়। মনোজ তার ডিউটি শেষে বাড়িতে ফিরছিল। তখনই মর্চুয়ারির স্টাফ এসে জানায় একটি বডি এসেছে, পোস্টমর্টেম করতে হবে। তবে মনোজের একটি নিয়ম আছে, সে 6টার পর কোনো পোস্টমর্টেম করে না, এজন্য চলেই যাচ্ছিল। তবে মর্চুয়ারির স্টাফ বলে স্যার জাজের মেয়ের বডি।
এটা শোনা মাত্রই মনোজ রাজি হয়ে যায়। আর এরপর পোস্টমর্টেম করতে গিয়ে সে লাশের সাথে যা করে তা সুস্থ মস্তিষ্কের কারো পক্ষে সম্ভব নয়। মনোজ লাশকে ধর্ষণ করে আর এরপর পোস্টমর্টেম করে। পোস্টমর্টেম শেষে গাড়িতে ফিরে মনোজ পঙ্কজ নামে এই লোকটাকেও পুরো বিষয়টি জানায়। তবে এটা শোনার পর পঙ্কজ বলছিল লাশের সাথে এতে মনোজের কিছু আসে যায় না, জীবিত বা মৃত ভোগ করতে পারলেই হলো। অন্যদিকে গনা ওই জেলেদের খোঁজ করতে এসে এক বৃদ্ধের সাথে দেখা হয়। মূলত কতজন লোক সাগরে মাছ ধরতে যাচ্ছে আর কতজন রোজ ফিরে আসছে সে সবকিছুরই হিসাব রাখে। গনা তার সাথে কথা বলে জানতে পারে রবি, চন্দ্র, তাবিদ আর আরিয়া নামে 4 জন জেলে গত 2 দিন যাবৎ ফিরেনি। এদিকে মনোজ বাড়িতে ফিরছিল, তখনই তার দাদা সানমুগান কল করে জানায় আজ তাদের লোকদের অ্যাম্বুলেন্স থামিয়ে পিটিয়েছে। মনোজ বলে তাহলে এক কাজ করো, ওদের 4 জনকে নিয়ে রাতে আমার বাড়িতে চলে এসো। কথা মতো সানমুগান ওই 4 জেলেকে মনোজের বাড়িতে নিয়ে আসে। আর এখানেই আমরা জানতে পারি তারা মনোজের জন্য মেয়েদেরকে কিডন্যাপ করে। তবে গনা যেহেতু তাদেরকে আজ দেখে ফেলেছে তাই ওদের পিছু করতে করতে একসময় হয়তো মনোজের পর্যন্ত এসে পড়তে পারে, কিন্তু মনোজ কখনোই এমনটা হতে দিবে না। এজন্য ওই 4 জেলেকে খুব আদর যত্ন করে খাবার খাইয়ে খাবার টেবিলেই খুন করে। সানমুগানের সম্পর্কে যেহেতু এখনো জানেনি তাই সানমুগানকে ছেড়ে দেয়। অন্যদিকে গনা পরবর্তী দিনও আবারও জেলেদের খোঁজ করতে গিয়ে একটি নৌকার গায়ের আর্ট দেখেই ওই লোকের কথা মনে পড়ে যায়, কারণ ওই দিন অ্যাম্বুলেন্স ড্রাইভারের গায়েও সে একই রকমই ট্যাটু দেখেছিল। এই বোর্ডটি রবির বোর্ড যেহেতু এখানে, তার মানে রবি সমুদ্রে যায়নি। তাই গনা রবির বাড়িতে গিয়ে রবির স্ত্রীর সাথে কথা বলে সেও জানায় রবি তো মাছ ধরতে গেছে। তবে রবির ঘরের মধ্যে গনা প্রিয়াকে গিফট করা একটি ঘড়ি পায়, যেটা গনা আগের বার সে প্রিয়াকে গিফট করেছিল। আর ওই ঘড়িটি হারিয়ে যাওয়ার কারণেই এবারও সে প্রিয়ার জন্য সেম আরেকটি ঘড়ি এনেছিল। আজ আবার রাখি বন্ধনের দিন, তাই গনার মা কল করে জানায় প্রিয়া এসেছে। শোনা মাত্রই গনা বাড়িতে ফিরে যায় আর রাখি বাঁধার পর গনা প্রিয়াকে তার হারিয়ে যাওয়া ঘড়িটি গিফট করে। এদিকে কিছুদিন যাবতই গনা তদন্ত নিয়ে ব্যস্ত, তাই নেহাকেও একটু অ্যাভয়েড করছে। ঠিকমতো কথা বলছে না, ঠিকমতো দেখা করছে না, এমনকি ফোনটাও ধরছে না। তাই নেহারও বেশ সন্দেহ হচ্ছিল গনা আসলে কি করছে, কেন এমন করছে। এজন্য গনা একসময় নেহাকে সত্যটা বলে যে প্রিয়ার সাথে অ্যাকচুয়ালি কি ঘটেছিল আর কেন সে এমনটা করছে। তবে শুধুমাত্র প্রিয়াই নয়, শহরে আরো অনেক মেয়ের সাথে এই ঘটনা ঘটেছে। সিন চলে যায় এই ঘটনার কয়েকদিন পর। মন্ত্রীর মেয়ে সোমিয়া সুপার শপ থেকে বের হচ্ছিল, ঠিক তখনই একটি হকার ছেলে সোমিয়াকে একটি পারফিউম কিনতে অনুরোধ করে। সোমিয়াও সে পারফিউমটি কিনে নেয়। তবে কারে উঠে স্প্রে করা মাত্রই সোমিয়ার অপহরণ হয়। মন্ত্রীর মেয়ে বলে কথা, পুলিশও খুব গুরুত্ব সহকারে দেখছে। খবর পেয়ে গনাও এসে জানতে পারে সৌমিয়ার কারটি কোথায় পাওয়া গেছে। গনা সেখানেও যায় আর এরপর নেহাকে সৌমিয়ার বান্ধবী সাজিয়ে সৌমিয়াদের বাড়িতে পাঠায়। নেহাও সোজা সৌমিয়ার রুমে গিয়ে গনাকে কল করতেই গনা চেক করে দেখতে বলে যে রুমে কোন ধরনের ফোনের চার্জার আছে। নেহা জানায় আইফোনের চার্জার, তার মানে সৌমিয়ার কাছে আইফোন ছিল। গনার কথা, আইফোনের ইউজাররা সবসময় অন্য কোনো ডিভাইসের মধ্যে ব্যাকআপ রাখে, আবার ঘরের মধ্যে ম্যাকবুক আছে, তবে পাসওয়ার্ড প্রোটেক্টেড। গনা নেহার ডেট অফ বার্থ, কারেন্ট নম্বর, নাম সবভাবে ট্রাই করে, কিন্তু কাজ হচ্ছিল না। অবশেষে গনা সৌমিয়ার ইনস্টাগ্রাম চেক করে দেখে সৌমিয়ার একটি কুকুর আছে, কুকুরের গলাতে নামও লেখা। তাই ওই নামটি দেওয়া মাত্রই ম্যাকবুকটি ওপেন হয়ে যায়। নেহাও সাথে সাথে রিসেন্ট ব্যাকআপ হওয়া কিছু ফটো গনাকে ফরওয়ার্ড করে দেয়। আর ওই ফটোগুলো দেখে গনা বুঝতে পারে সৌমিয়া মিসিং হওয়ার আগে ওই সুপার শপে গিয়েছিল। এজন্য গনা সেই সুপার শপের সিসিটিভি চেক করে, যেখানে সৌমিয়াকে ওই হকারের থেকে পারফিউম কিনতে দেখা যাচ্ছিল। শপের কর্মীরা জানায় ওই ছেলে তো সিগনালে ফুল বিক্রি করে। এরপর ওই ছেলের সাথে দেখা করলে সেও জানায় আমি তার কাছে পারফিউম বিক্রি করেছিলাম ঠিকই, কিন্তু সেগুলো আমার নয়। ছেলেটি সানমুগামের কথা বলে যে ওই বৃদ্ধ লোকটা রোদে ঘুরে ঘুরে অসুস্থ হয়ে গিয়েছিল, তখন আমাকে 50 টাকা দিয়ে বলল তার পারফিউমগুলো বিক্রি করে দিতে, এজন্যই আমি তার পারফিউম বিক্রি করে দিয়েছিলাম। সৌমিয়ার ফোনের একটি ফটোতে সানমুগানকে তার পিছে দেখা যাচ্ছে। ছেলেটির ফটো দেখে আইডেন্টিফাই করে, কিন্তু সানমুগানের সাথে ওই 4 জেলের কি সম্পর্ক গনা এখন এটাই বুঝতে পারছে না। এজন্য গনা ওই জেলে পল্লীতে যায় আর গিয়েই জানতে পারে ওই 4 জেলে নিখোঁজ। তারা কোথায় আছে কেউই জানে না।
সিন চলে যায় মনোজের বাড়িতে। মূলত মেয়েদেরকে বেহুশ করে আগে মনোজের বাড়িতে আনা হয়। মনোজ তাদের রেপ করার পর আবার হসপিটালে নিয়ে ভর্তি করা হয়। অন্য সবার মতো সৌমিয়াকে সেভাবে বেহুশ করে আনা হয়েছিল, কিন্তু সৌমিয়া ড্রাগ এডিক্টেড, সে নিয়মিত ড্রাগ নিত, যেজন্য নর্মাল ডোজে তার কাজ হয়নি। সৌমিয়ার সেন্স ফিরে আসায় সৌমিয়া মনোজকে দেখে ফেলে, আর মনোজও তাই সৌমিয়াকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। কারণ সৌমিয়া যেহেতু তাকে দেখে ফেলেছে, সৌমিয়া জীবিত ফিরে গেলে মনোজ ধরা পড়ে যাবে। তাই পঙ্কজ যতই নিষেধ করুক না কেন, মনোজ একটি বেলচার গোড়ালি দিয়ে সৌমিয়াকে খুন করে। এমনকি শানমুগানকে বলে বডি যেন থানার সামনে ফেলে আসে, আর পরবর্তী দিন মনোজকেই সৌমিয়ার পোস্টমর্টেম করতে হয়। মনোজ মিডিয়ার সামনেও এমন একটা অভিনয় করে সে যেন ভাজা মাছটা উল্টে খেতে পারে না। সৌমিয়ার সব বর্ণনা দিতে গিয়ে তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। অন্যদিকে সৌমিয়ার খুনের পর গনা নেহাকে তার তদন্তের সবকিছু খুলে বলে। গনা বলে ও ওর টার্গেটকে র্যান্ডম চয়েস করে। যে সকল মেয়েরা নিখোঁজ হয়েছে তাদের কারোরই কোনো কানেকশন নেই, কিন্তু প্রতিটি মেয়েকেই একটি নির্দিষ্ট কারণে হসপিটালে ভর্তি করা হয়েছিল, আর তা হচ্ছে হাইপোগ্লাসিমিয়া, অর্থাৎ সুগার লেভেল কমে গিয়ে ডিহাইড্রেট হয়ে মাথা ঘুরিয়ে পড়ে যাওয়া। একটা দুইটা ঘটনা হলে মেনে নেওয়া যেত, কিন্তু শহরে এতগুলো মেয়ের সাথে সেম ঘটনা, এটা কোনো কোইন্সিডেন্স নয়। এজন্য গনা রিসার্চ করেছে। গনা বলে 1907 সালে রবার্ট ডিসোজা নামে একজন সায়েন্টিস্ট হাইপোমেসিন নামে একটি ড্রাগ আবিষ্কার করে। এটা এমন একটা ড্রাগ যেটা নেয়ার পর বডি ডিহাইড্রেট হয়ে যায়। যেন ওই ড্রাগ নিয়ে কেউ যদি 1 ঘন্টা ওয়ার্কআউট করে তাহলে 5 ঘন্টা সমান রেজাল্ট পাবে। এটা ছিল মেডিকেল সায়েন্সের একটা বড় আবিষ্কার, কিন্তু এক লেডি অ্যাথলেটস তার হারিয়ে যাওয়া ফিটনেস ফিরে পেতে ডক্টরের পরামর্শ ছাড়াই হাইপোমেসিনের ওভারডোজ নেওয়ায় তার মৃত্যু হয়েছিল। যেজন্য ইউকে গভর্নমেন্ট আর ওয়ার্ল্ড মেডিকেল কাউন্সিল এই ড্রাগটি ইলিগাল বলে ব্যান করে দেয়। গনা ধারণা করছে বর্তমান সময়ে এসে যে সকল মেয়েরা মিসিং হচ্ছে প্রত্যেকে হাইপোমেসিন নামক ওই ড্রাগ দিয়েই সেন্সলেস করা হচ্ছে। তার মানে যেই এটা করছে না কেন তার মেডিকেল সায়েন্স সম্পর্কে ভালো জ্ঞান আছে। তবে নেহার কথা এই সকল মেয়েরাই যে সত্যি বলছে তার গ্যারান্টি কি? গনা বলে আমি তাদের কথা বিশ্বাস করিনি, তাদের চোখ মিথ্যা বলছে না। এর মধ্যে শহরের একটি বড় মল থেকে সন্ধ্যা নামের একটি মেয়ে অপহরণ হয়। গনা সেই মলের সিসিটিভি চেক করে দেখে শানমুগান ওই মলে ঘোরাফেরা করছিল। আবার শানমুগানকে একজন ব্যক্তির সাথে কথা বলতেও দেখা গেছে। পুরো মলের সবগুলো সিসিটিভি পর্যবেক্ষণ করে শেষ পর্যন্ত পার্কিং লটের এক সিসিটিভিতে ওই ব্যক্তিকে একটি গাড়ি নিয়ে বের হতে দেখা যাচ্ছিল, আর ওই গাড়ির গায়ে শিবশক্তি ট্রাভেলস লেখা রয়েছে। তাই গনা শিবশক্তি ট্রাভেলসের খোঁজ করতে শুরু করে। এই শিবশক্তি ট্রাভেলসটা মনোজের বাড়ির পিছের বিল্ডিং এ, তাই গনা ভুল করে মনোজের বাড়িতে চলে আসে। মনোজ যেহেতু সৌমিয়ার পোস্টমর্টেম করেছিল, তাই মনোজকে দেখেই গনা হাইপোগ্লাসিমিয়া নামক ওই ড্রাগের বিষয়ে জানতে চায় যে ওর বডিতে কি আপনি এই ড্রাগের উপস্থিত পেয়েছিলেন। মনোজ বিষয়টি বুঝতে পারে, তাই গনাকে কফি অফার করে। প্রথমে ভিতরে নিয়ে এসে বসায়, এরপর কিচেনে কফি আনতে যায়। অন্যদিকে গনার কথা মতো নেহা থানায় গিয়ে শানমুগানকে তার নিজের দাদা পরিচয় দিয়ে শানমুগানের মিসিং কমপ্লেন করে, আর কমপ্লেন দিয়ে নেহা বাইরে এসে কল করে গনাকে জানাচ্ছিল। ঠিক তখনই শানমুগান থানার সামনে সন্ধ্যার বডিটি ফেলে পালানোর চেষ্টা করে। গনাকে জানালে গনাও নেহাকে বলে তুমি দ্রুত ওই ব্যক্তিকে ফলো করো, আমিও আসছি। এদিকে মনোজ কফির মধ্যে মেডিসিন মিশিয়ে গনাকে আজই মারার প্ল্যান করছিল। তবে এর মধ্যে নেহার কল পেয়ে গনা বের হয়ে যাওয়ার কারণে মনোজ আর মারতে পারল না। তবে মনোজ এটা বুঝতে পারছে গনা আজ বা কাল তাকে ধরেই ফেলবে। আবার শানমুগানও লক্ষ্য করছিল নেহা তাকে ফলো করছে, তাই শানমুগান মনোজকেও জানায়। মনোজ শানমুগানকে প্ল্যান করে পোর্টে যেতে বলে। কথা মতো শানমুগান পোর্টেই যাচ্ছিল, আর নেহা গনাকে পোর্টের বিষয়ে জানানো মাত্রই গনা বুঝতে পারে এটা হয়তোবা কোনো ট্র্যাপ, তাই নেহাকে চলে যেতে বলে নিজে পোর্টে চলে যায়। মনোজও বুঝতে পারছে শানমুগান ধরা পড়ে গেছে, তাই শানমুগানকে মনোজের আর প্রয়োজন নেই। মনোজ তাই প্ল্যান মতো শানমুগানকে একটি স্থানে এনে উপর থেকে একটি কন্টেইনার ফেলে শানমুগানকে খুন করে। গনাও এখন বুঝতে পারছে না গনা এখন কি করবে, কিভাবে সে এই চক্রের প্রধানকে খুঁজে বের করবে। তখনই শানমুগানের গাড়িতে থাকা একটি কার্ড পেয়ে গনা ওই গ্যারেজে গিয়ে খোঁজ নিয়ে জানতে পারে এটা মনোজের গাড়ির কার্ড। তাই গনা সোজা মনোজের বাড়িতে যায়। তবে মনোজ এখন বাড়িতে না থাকায় আর দরজা খোলা পাওয়ায় গনা ভিতরে ঢুকে পড়ে। গনা খুঁজতে খুঁজতে সোজা উপরের ঘরে চলে যায়, আর এখানে এসে গনা যা দেখে সে স্বপ্নেও ভাবেনি। গনা লক্ষ্য করে মনোজ এখানে কয়েকজন
দুজনকে খুন করে বড় বড় টিউবের মধ্যে তাদেরকে সংরক্ষণ করে রেখেছে। আর এর মধ্যে আমরা পঙ্কজের বডিটিও দেখতে পাই। এর মধ্যে মনোজ এসে পড়েছে। মনোজ এসেই গনাকে দেখে বুঝতে পারে সে ধরা পড়ে গেছে, তাই পঙ্কজকে বলে, শেষ পর্যন্ত ধরা পড়েই গেলাম বাবা। সাথে সাথে পঙ্কজ বেল্ট খুলে মনোজকে পেটাতে শুরু করে। আর এখান থেকে সিন চলে যায় পাস্টে। মনোজের ছোটবেলায় এই পঙ্কজ মূলত মনোজের বাবা কাজের মহিলার মেয়েকে ধর্ষণ করায় পঙ্কজ সেদিন মনোজকে অনেক পিটিয়েছিল। পঙ্কজ পেশায় ছিল একজন ডক্টর, আর তার ইচ্ছা ছিল সে মনোজকে বড় ডক্টর বানাবে, কিন্তু মানুষ জানতে পারলে সে স্বপ্নটা তার পূরণ হবে না। এজন্য ছেলের ভবিষ্যতের কথা চিন্তা করে পঙ্কজ ওই কাজের মহিলাকে টাকা দিয়ে তার মুখ বন্ধ করে দেয়। এরপর মনোজকে বোঝায়, একটি কথা সবসময় মনে রাখবি, অজান্তে কিছু করাকে ভুল বলে, আর সব জেনে বুঝে করাকে সাহসিকতা বলে। তুই যত অন্যায় করিস না কেন, যতক্ষণ তুই ধরা না পড়বি ততক্ষণ সবাই তোকে সম্মান করবে। ওই সময় বাবার মুখে এটা শোনার পরই মনোজ কাজের মহিলা তার মেয়েকে খুন করেছিল। মনোজের কথা, আমি ভুল করেছি তা ওরা জানতো, ওরা যদি বেঁচে নাই থাকে তাহলে আমার ভুলের কথা কেউ জানবে না। তবে এখানে আমরা দেখতে পাই মনোজ শুধু ওই মহিলা আর তার মেয়েকেই নয়, তার বাবা পঙ্কজকেও খুন করেছে, কারণ পঙ্কজও তো সব জানতো। তবে ওই সময় থেকে পঙ্কজ মারা যাওয়া সত্ত্বেও মনোজ পঙ্কজকে সার্বক্ষণিক কল্পনা করে আসছে। সেদিন শুধু মনোজের দাদা শানমুগান বেঁচে গিয়েছিল, সেটা মনোজের ইচ্ছার কারণে, কারণ শানমুগান না থাকলে মনোজের দেখাশোনা কে করবে। শানমুগানও তার জীবন হারানোর ভয়ে তখন থেকে মনোজের সবকিছু শুনে আসছে। এখান থেকে সিন প্রেজেন্টে। মনোজের সবকিছু ফাঁস হয়ে যাওয়ায় এখানে মনোজ আর গনার মধ্যে তুমুল একটি ফাইট হয়। এমনকি একসময় গনার হাতে মনোজ মারাও যায়। এরপর গনা বাড়িতে ফিরেই জানতে পারে প্রিয়া প্রেগনেন্ট, আর এটা জেনে গনা আজ সব থেকে বেশি খুশি। একদিকে প্রিয়ার সাথে যে অন্যায় হয়েছিল সে তার প্রতিশোধ নিল, অন্যদিকে খুশির খবরও পেল। একেই বলে ভাই যে তার বোনের জন্য সবকিছু করতে পারে, কিন্তু এখন তো বোনকে বিয়ে দিয়ে বিদায় করতে পারলেই সব দায়িত্ব শেষ, এরপর আর কে খোঁজ নেয়। সর্বোপরি মুভিটি আপনার কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুল করবেন না। দেখা হবে অন্য কোনো মুভি বা সিরিজের এক্সপ্লেনেশনে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।